গ্যাসের পর দাম বাড়ছে বিদ্যুতের, পাইকারিতে 21% বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু, গ্রাহক পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রক্রিয়াকাল। দুর্যোগে আরও কোণঠাসা প্রান্তিক মানুষ, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে 14,000 কোটি টাকা। দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমাতে মৌসুম ভিত্তিক সহায়তা দেওয়ার পরামর্শ। মোরগজাত আইন অমান্য করে ফেসওয়াশ বিক্রি, প্রতারণা আখ্যা দিয়ে শাস্তি দাবি ক্যাবের, ব্যবস্থার আশ্বাস ভোক্তা অধিকারের, সংশোধনের বার্তা বিএসটিআই। চট্টগ্রামে এবার কোরবানির 4 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য, ট্যানারির বকেয়া আর লবণের দাম বৃদ্ধিতে বিপাকে ব্যবসায়ী, নষ্ট হওয়া ঠেকাতে দ্রুত আড়তে আনার আহ্বান। এবং আম ও কোরবানির পশু পরিবহনে স্পেশাল ট্রেন চালু করছে না রেল বিভাগ, টানা 5 বছরের লোকসানি কারণ, অপরিকল্পিত কার্যক্রমকে দায়ী করছেন ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেরসিন। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 21% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলছে গণশুনানি। সেখানে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি এখন থেকে আধা ঘন্টা সময় আগে শুরু হয়েছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে, এবং আজকে অর্থাৎ গণশুনানির প্রথম দিনে এখন মূলত যে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর যে আবেদন তার উপর গণশুনানি চলছে। শুরুতেই পিডিবি চেয়ারম্যান তার যে সূচনা বক্তব্য বা যে তাদের যে উপস্থাপনা সেটি আসলে যে তিনি তুলে ধরেছেন। এখানে পিডিবি চেয়ারম্যান তার বক্তব্যে যে কথাটি বলেছেন যে চলতি অর্থ বছরে 62,000 কোটি টাকা মানে যে পিডিবির যে ঘাটতি সেটি দাঁড়াবে, এবং যদি বিদ্যুতের দাম বাড়ানো না হয় তাহলে আগামী অর্থ বছরে সেটি 65,000 কোটি টাকা ছাড়াবে। তো সেই জায়গাতে যেন ঘাটতি সমন্বয় করা হয় বা ঘাটতি যেন কমিয়ে আনা হয়, তো সেই জায়গা থেকে পিডিবির পক্ষ থেকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। একটি হলো যে 17% দাম বৃদ্ধি করা, অর্থাৎ যে 1 টাকা 20 পয়সা পর্যন্ত যেন ইউনিট প্রতি পাইকারি বিদ্যুতের দাম বাড়ানো হয়, এবং পিডিবির আরেকটি প্রস্তাব রয়েছে যে 1 টাকা 50 পয়সা যেন মানে পিডিবির বা ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়ানো হয়, অর্থাৎ 1 টাকা 50 পয়সা, অর্থাৎ সেটি 21%। তো পিডিবি চেয়ারম্যান তার বক্তব্যে যে কথাটি বলেছেন যে ডলার ও জ্বালানির দাম বাড়ার কারণে যে বিদ্যুতের উৎপাদন ব্যয় এখন এরকম একটি পর্যায়ে দাঁড়িয়ে গেছে যেখানে যদি বিদ্যুতের যে পাইকারি দাম বাড়ানো না হয় তাহলে সেটি মানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়াটা বড় একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে, এবং সেই জায়গাতে যেহেতু পাইকারি দাম বাড়ানো হচ্ছে সেই কারণে যে অন্যান্য বিতরণ সংস্থাগুলো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে আবেদন করেছে, এবং সেই যুক্ত ছিলাম কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে। দুর্যোগে আরও কোণঠাসা হচ্ছে প্রান্তিক মানুষ, তাদের টিকিয়ে রাখতে সামাজিক সুরক্ষায় আসন্ন বাজেটে বরাদ্দ বাড়ছে 14,000 কোটি টাকা। দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমাতে মৌসুম ভিত্তিক সহায়তা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। তারা বলছেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্ত 3.5 কোটির বেশি মানুষের মধ্যে যথাযথভাবে সহায়তা পৌঁছে দেওয়ার ওপর নির্ভর করবে দারিদ্র্য বিমোচন ও বৈষম্য নিরসনের সফলতা। এসএম সালাউদ্দিনের ক্যামেরায় সেলিয়া সুলতানার প্রতিবেদন। হাওরের বাতাসে এখন পচে যাওয়া ধানের গন্ধ, তার মধ্য থেকে শেষ শস্য দানাটি বাঁচিয়ে কৃষক নূর হোসেনের আপ্রাণ চেষ্টা ঘরে তোলার। নূর হোসেনের ঘামের ফসল আর বৃষ্টির জল দুটোই নোনা, মাঠে ধান শুকোয় আবার জলে ভেজে, পথে ফেলে রেখে চলে যান কৃষক। পানিতে ভেসে গেছে, আমার জীবন শেষ। 2000 টাকা লুজমনি কাটাইছি, এই তো লইতারি না। হাওড়ের সন্ধ্যা যেন ফুরোয় না, যতদূর চোখ যায় প্রকৃতির মতো অমানিসা নিকলির মানুষকে আরও প্রান্তিকে ঠেলে দেয়। পদ্মার পাড়ের মানুষের জীবনে অমানিসার ভাঙন। উত্তর আর উপকূলের কর্মহীন কৃষক পরিবারের গন্তব্য হয় শহর। সর্বস্ব হারিয়ে যে শহরে পৌঁছে যেতে চান না রাবেয়া খাতুন, তাই ঝড় আসার আগেই নিজের পুরনো কাপড়ে আগুন জ্বালিয়ে সারা রাত ধরে ধান সিদ্ধ করে দুটো দানা বাঁচানোর চেষ্টা। কয় মন করলেন আজকে? এটা এখানে 20-40 মন। পুরোটা আজকেই শেষ করলেন? হ্যাঁ। বাংলাদেশের হাওর উপকূল এবং উত্তরাঞ্চলের মানুষ প্রতি বছরই বন্যা, খরা এবং জলোচ্ছ্বাসের শিকার হন এবং নিজেদের জীবন এবং জীবিকার সন্ধানে শহরমুখী হন। এমন পরিস্থিতিতে বাজেটে যদি এসব
মানুষের জন্য অঞ্চলভিত্তিক মৌসুমি সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে এসব অঞ্চলের মানুষ অন্তত তাদের নিজেদের ভিটে বাড়িতে টিকে থাকতে পারবেন। পাশাপাশি দুর্যোগপূর্ণ পরিবেশে নগদ সহায়তা, আর্থিক নিরাপত্তা এবং অন্যদিকে পুনর্বাসন, খাদ্য নিরাপত্তা যদি সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে এসব অঞ্চলে অর্থনৈতিক যে গতিশীলতা সেটিও টিকে থাকবে এবং শহরমুখী হওয়ার যে প্রবণতা তাও কমে আসবে। তো এই যে একটা প্রান্তিকতা এবং এই যে তার যে বঞ্চনা, সেটার জন্য আমার মনে হয় যে বাজেটে যেটা প্রথমেই করতে হবে যে একটা মূল্যায়ন করা, যে আমাদের প্রান্তিকতা কোন জায়গায় কখন হয়, কত লোককে এটা প্রভাবিত করে। করার পরে বরাদ্দটাকেও আমরা মৌসুম ভিত্তিক করতে পারি। সামাজিক নিরাপত্তা এটা আমাকে দিতে হবে। এটা যে শুধুমাত্র একটা নৈতিক ব্যাপার তা নয়, এইটা বর্তমান অবস্থায় দারিদ্র্য দূরীকরণ, অসমতা দূরীকরণ এবং তাদেরকে একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে আমাদেরকে রাখতে হবে। চলতি অর্থবছর থেকে 14,000 কোটি টাকা বাড়িয়ে 2026-27 অর্থবছরে সামাজিক নিরাপত্তা সম্প্রসারণে বরাদ্দ থাকছে 35,708 কোটি টাকা। গুরুত্ব দেয়া হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ। যে মানুষটা সত্যিকার অর্থে সমস্যায় জর্জরিত তাকে চিহ্নিতকরণ করা হচ্ছে না ভালোভাবে, আর যে কারণে আমাদের সোশ্যাল প্রোটেকশনে যে পরিমাণ বন্টন হচ্ছে তার অর্ধেক বন্টনই আমরা ভুলভাবে বন্টন করছি। বিশালাকার ঋণ আর স্থবির অর্থনীতি নিয়ে শুরু করা বছরে অবকাঠামো থেকে উৎপাদনশীল মানব সম্পদ কাজে লাগানোর উপর জোর বিশ্লেষকদের। 60% 70%-এর বেশি খরচ করতে পারি না। আপনি বড় করে যদি সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য বা তাদের বাড়িঘর বানানোর জন্য বা তাদের গাড়ি কেনার জন্য যদি ব্যয় করেন তাহলে তো হবে না। আপনার প্রোডাক্টিভ পারপাজে এটাকে ব্যয় করতে হবে। বিগত বছরের তুলনায় এবার বাজেটে খাতটির 18টি ক্যাটাগরিতে উপকারভোগী 1 কোটি বাড়িয়ে ধরা হয়েছে 3,63,00,000 মানুষকে। বরাদ্দ বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী, বয়স্ক ভাতা, সংখ্যায় বাড়ছে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সুবিধাভোগের সংখ্যা। প্রধান কর্মসূচিতে ফ্ল্যাগশিপ ছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচি, দারিদ্রতার সীমায় থাকা মানুষকে কর্মসংস্থানে জড়িত রাখা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি ছাড়াও উচ্চশিক্ষায় সুযোগ সৃষ্টি, মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিং মাদার সহায়তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ মানব সম্পদ তৈরির পরিকল্পনা থাকছে মোটা দাগে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, কিশোরগঞ্জ। মোড়কজাতকরণ আইনের তোয়াক্কা না করেই দেশে তৈরি ফেস ওয়াশ বাজারজাত করছে বিভিন্ন প্রতিষ্ঠান। একে ভোক্তার সঙ্গে প্রতারণা হিসেবে দেখছে ক্যাব। আর আইন অমান্যকারীদের সর্বোচ্চ শাস্তির কথা বলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিএসটিআই বলছে ধীরে ধীরে কঠোর হচ্ছেন তারাও। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সুসজ্জিত মোড়কে ভোক্তার হাতে যেসব পণ্য আসছে তা কতটা মানসম্পন্ন এমন সন্দেহ যেমন রয়েছে ক্রেতার, তেমনি তা কতটা আইন মেনে আসছে বাজারে রয়েছে সেই প্রশ্ন। অনেক প্রোডাক্ট বের হয়, অনেক ভেজাল, বড় বড় ব্র্যান্ড আছে, ভাবি যে ওরা অন্তত ভেজাল কিছু করবে না। বিএসটিআই লেখা থাকে তো ওখানে এনশিওর হইতে পারে যে ঠিক আছে সিল মারা, তাহলে মানে অথেন্টিক। আইন মানছে নাকি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে দেশে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, তা বোঝার আগে দেখে আসি মোড়কজাতকরণ বিধিমালা 2021-এর 5 ধারা, যেখানে পরিষ্কারভাবে সব তথ্য লেখা ও অক্ষরের আকৃতির ক্ষেত্রে বাংলাকে প্রাধান্য দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। দেশি কোম্পানি, এটা বিদেশি না, বাংলা লিখতে হবে। এটা কোনো ব্যবসায়ীরা জানা নাই যে বাংলা না দেখা থাকার কারণে মামলা হতে পারে। যদি কোনো ফল থাকে ভোক্তা অধিদপ্তর যদি আমাদেরকে বলবে যে না এটা বিক্রি করা যাবে না, তাহলে এটা আমরা উদ্যোগ করবো। বিভিন্ন পণ্যের মধ্যে ফেস ওয়াশকে স্যাম্পল হিসেবে নিয়ে বাজার ঘুরে দেখে সময় সংবাদ। দেখা গেল অনেক প্রতিষ্ঠানই ক্রেতা আকর্ষণে যেভাবে ইংরেজিকে প্রাধান্য দিচ্ছে ঠিক সেভাবে গুরুত্ব নেই বাংলায়, যাকে আইনের লঙ্ঘন হিসেবে দেখছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। অভিযোগ আছে আইন অমান্য করায় নষ্ট হচ্ছে পণ্যের বিক্রয় প্রতিযোগিতা। বিএসটিআই যেন এই পণ্যগুলি অভিযানের মাধ্যমে বাজার থেকে এগুলোকে উঠেই নিতে বাধ্য করে কোম্পানিগুলোকে। দুই ধরনের, একটা হলো যে লাইসেন্স বাতিল বা এটা তো বিএসটিআই আইন অনুযায়ী, কিন্তু সে প্রতারণা করেছে, সেই প্রতারণার জন্য কিন্তু ভোক্তা আইনেও ব্যবস্থা আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে বাজারজাতকরণে আইনের ক্ষেত্রে কঠোর হচ্ছে সংস্থাটি, অন্যদিকে তৎপর হচ্ছে মোড়ক সনদ নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থা বিএসটিআই। এই ধরনের যদি আপনার লুফল হচ্ছে মার্কেটে, তাহলে অবশ্যই এটা তুলে নেওয়ার ব্যবস্থা আছে। লটটাই কিন্তু আমরা ডিস্ট্রয় করে দেই বা তুলে নিয়ে আসি। এই অক্ষরের প্রাধান্যর বিষয়টা আমাদেরও নজরে এসেছে,
ছোট আকারের কিছুটা, তবে সেইটাকে আরও অধিক সংশোধন করার জন্য ইতিমধ্যে কিন্তু আমরা তাদেরকে নবায়নের ক্ষেত্রে এসে আমরা তাদেরকে রিমাইন্ডার দিয়েছি, বিধি মোতাবেক আপনাকে আরেকটু সমৃদ্ধ করতে হবে। একই সাথে বিএসটিআই বলছে আইনি মারপ্যাচে বিদেশি বাজার ধরতে দেশীয় প্রতিষ্ঠানের যেন কোনো সমস্যা না হয় সেদিকেও নজর রাখছে সংস্থাটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। হিলি স্থলবন্দর দিয়ে ভারতে বাড়ছে পণ্য রফতানি। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসেই রফতানি হয়েছে আগের বছরের তুলনায় $23 লাখ বেশি। শফিকুল ইসলাম শফিকের তথ্য ও আমির হামজার ছবিতে রিপোর্ট। উত্তরাঞ্চলের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিলি স্থলবন্দর। এই বন্দর দিয়ে চাল, পেঁয়াজ সহ ভারতীয় বিভিন্ন পণ্য আমদানির পাশাপাশি ও বাংলাদেশি নানা পণ্য ব্যবসায়ীদের হিসেবে যা বাড়ছে দিন দিন। অতীতে নেয় আমাদের বর্তমানে এক্সপোর্টের পরিমাণটা অনেক বেড়ে গেছে। কাস্টমস তথ্য গেল 2024-25 অর্থ বছরে হিলি স্থলবন্দর দিয়ে $1.47 লাখ মার্কিন 13,020 মেট্রিক টন বিভিন্ন পণ্য রফতানি হয়েছে। আর চলতি বছরের প্রথম 10 মাসে রফতানি হয়েছে $1.70 লাখ মার্কিন 19,526 মেট্রিক টন পণ্য। বর্তমানে হিলি দিয়ে বিভিন্ন ধরনের বেকারি আইটেম যেমন বিস্কিট, ড্রাই কেক, টোস্ট, এছাড়া বিভিন্ন ড্রিঙ্কস, এছাড়া ফ্যাটি অ্যাসিড, হাউসহোল্ড আইটেম, প্লাস্টিক হাউসহোল্ড আইটেম যেগুলো আছে, ফ্যাটি অ্যাসিড আছে, এই ধরনের বিভিন্ন রকম পণ্য রপ্তানি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি ভারতে বাংলাদেশি কৃষিজাত পণ্যের ভালো চাহিদা রয়েছে। তাদের ইনফ্রাস্ট্রাকচারটা সেইভাবে ডেভেলপমেন্ট হয়নি। আমাদের পক্ষ থেকে যদি গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভটা নেয়। আমরা ইতিমধ্যে ভারতীয় হাই কমিশনার সহ ইন্দো বাংলা ট্রেড রয়েছে এবং প্রশাসনিক কাস্টমস রয়েছে, তাদের কাছে আমরা আবেদন করেছি। এই অবস্থায় আমদানি রফতানি বাণিজ্যিক কার্যক্রম সহজ করার তাগিদ সংশ্লিষ্টদের। সময় সংবাদ, হিলি। দেখছেন এর সময়ের বাণিজ্য। ট্যানারি মালিকদের বকেয়া আর লবণের দাম বৃদ্ধিতে বিপাকে চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা। নষ্ট হওয়া ঠেকাতে মৌসুমী ব্যবসায়ীদের চামড়া দ্রুত আড়তে আনার আহ্বান তাদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম নগরীর অধিকাংশ চামড়ার আড়ত আতুরার ডিপো এলাকায়। কোরবানির ঈদে মৌসুমী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ, লবণ দিয়ে প্রক্রিয়াজাত সহ ঢাকার ট্যানারিতে পাঠানো সবই করেন তারা। কিন্তু বছরের পর বছর ঢাকার ট্যানারিগুলো বকেয়া পরিশোধ না করায় দেড়শোরও বেশি চামড়ার আড়তদার ব্যবসা গুটিয়ে নিয়েছেন। যারা লবণ ব্যবসায়ী তারা সবাই সিন্ডিকেট করে এই লবণের দামটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ট্যানারি মালিকেরা পুরো এক গ্রুপ, টেসমেসার আরেক গ্রুপ। কোরবানির সময় প্রচণ্ড গরম থাকবে, তাই চামড়ার পচন রোধে দ্রুত চামড়া আড়তে আনার আহ্বান জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। আগেভাগে চামড়াগুলো যদি এখানে নিয়ে আসে আমাদের এখানে আড়তে, তাহলে আমরা সমমত চামড়াগুলো প্রসেসিং করে গুণগত মান ঠিক রাখতে পারবো। এবার 4 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন আড়তদাররা। একসময় চট্টগ্রামে 250টির বেশি আড়ত থাকলেও বর্তমানে তা নেমে এসেছে 30টিতে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বিভিন্ন জায়গায় চলছে সরকারের ধান চাল সংগ্রহ কার্যক্রম। সে খবর জানাতে এই মুহূর্তে দিনাজপুরে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ অভিযান দিনাজপুরে শুরু হয়েছে। আমি এই মুহূর্তে সিএসডিতে রয়েছি, যেখানে ধান এবং চাল এখানে সংগ্রহ অভিযান চলছে। বিশেষ করে এ পর্যন্ত সিএসডিতে 3000 মেট্রিক টন আপনার সিদ্ধ চাল এখানে নেওয়া হয়েছে এবং এখানকার জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম কিছুক্ষণ আগে সিএসডি পরিদর্শন করেছেন। তিনি যেটা জানিয়েছেন যে মানসম্মত চাল না হয় তারা কিন্তু আপনার এই ধান তারা নিচ্ছেন না। ইতিমধ্যে তারা 6টি ট্রাক তারা বাতিল করেছেন বলে তিনি জানিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু দিনাজপুরে ধানের যে আপনার এটা একটি লেট আপনার কাল্টিভেশন হওয়ার কারণে ধান এখন আপনার সেভাবে নেওয়া হয়নি। তারা বলছেন যেহেতু ধান কাটা মারাই হতে একটু দেরি হবে, এই কারণে তারা এই মাসের শেষের দিক থেকে ধান সংগ্রহ তারা অভিযান শুরু করবেন। এবং দিনাজপুরে যে টার্গেট দেওয়া হয়েছে ধানের, সেটা হচ্ছে 12,000 মেট্রিক টন, যেটি 36 টাকা কেজি ধরে কৃষকদের কাছ থেকে অনলাইন অফলাইন দুটো সুযোগ তারা করে দিয়েছেন।
দিয়েছেন এবং তারা যেটা বলছেন যে সিদ্ধ যেটা চাল সেটা হচ্ছে 93,000 মেট্রিক টন চাল তারা এই দিনাজপুর থেকে তারা ক্রয় করবেন এবং তারা যে লক্ষ্যমাত্রা পূরণের জন্য যারা খাদ্য অধিদপ্তর সেটা বলেছেন যে তারা দিনাজপুরের যে টার্গেট তারা দিয়েছেন সেটা তারা অবশ্যই এটা পূরণ করবেন এবং তারা বলছেন যে চাল এবং ধানের যে মান নিয়ে তারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। তারা যে কোনো অবস্থায় তারা খারাপ বা মানসম্মত ধান তারা ক্রয় করবেন না বা চালও ক্রয় করবেন না। আমার কাছ থেকে সিএসডি থেকে সর্বশেষ এই ছিল। যুক্ত ছিলাম দিনাজপুরে। গত 5 বছর আম ও পশু পরিবহনে বিশেষ সেবা দিয়েছিল পশ্চিমাঞ্চল রেল। এতে আয়ের চেয়ে ট্রেন পরিচালনা ব্যয় ছিল দ্বিগুণেরও বেশি। তাই এবার এই বিশেষ ট্রেন চালু করছে না রেল বিভাগ। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। 2020 থেকে 2024 সাল প্রতি বছর আমের ভরা মৌসুম ও কোরবানির ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলওয়ে ঘটা করে চালু করত ম্যাঙ্গো স্পেশাল ও ক্যাটেল স্পেশাল ট্রেন। উদ্দেশ্য ছিল প্রান্তিক বাগানি ও খামারিদের উৎপাদিত পণ্য কম খরচে রাজধানীতে পৌঁছে দেয়া। কাগজে কলমে সেই উদ্যোগ যতটা কার্যকরী ছিল, বাস্তব চিত্র ছিল ঠিক তার উল্টো। সংশ্লিষ্টরা বলছেন, বাগান বা বাড়ি থেকে স্টেশন পর্যন্ত, আবার স্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্যে আম বা পশু নেয়ার ক্ষেত্রে পোহাতে হতো ঝক্কি ঝামেলা, হতো বাড়তি খরচ। আমি যদি 500 টাকা বাঁচাতে যাই 5,000 টাকা আমার ঝক্কি ঝামেলা পোহাতে। আর এগুলো তো কাঁচামাল, কাঁচা পণ্য, আপনার দেরি হলে হলে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আমবাগানি ও খামারিদের অনীহা এবং প্রায় 1.5 কোটি টাকার আর্থিক ক্ষতিতে এবার আম ও কোরবানির পশু পরিবহনে স্পেশাল ট্রেন সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। যে পরিমাণে বিভিন্ন জায়গা থেকে ম্যাঙ্গো পরিবহন হয়, পর্যাপ্ত আমরা সাড়া পাই না আর কি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দেশের স্বর্ণের দাম ভরিতে 2,158 টাকা কমিয়েছে বাজুস। বুধবার সকালে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,35,963 টাকা, 21 ক্যারেটের 2,25,332 টাকা, 18 ক্যারেট 1,93,039 টাকা ও সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 1,57,231 টাকা নির্ধারণ করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনিকে আরও উন্নত করেছে গুগল। নতুন এই মডেলটি আগের চেয়ে 4 গুণ দ্রুতগতির ও 2 গুণ সাশ্রয়ী। চলতি বছর এআই প্রযুক্তির পেছনে $180 থেকে $190 বিলিয়ন খরচেরও পরিকল্পনা করছে টেক জায়ান্টটি। গুগল তাদের নতুন একটি এআই মডেল এনেছে যার নাম জেমিনি 3.5 ফ্ল্যাশ। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, এটি বাজারের অন্য যে কোনো এআই এর চেয়ে 4 গুণ দ্রুত কাজ করবে এবং খরচও 2 গুণ সস্তা। এখন থেকে গুগলের সার্চ বক্সেই সরাসরি এআই কাজ করবে। এছাড়া গুগল এবং ইউটিউবের জন্য এমন কিছু ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট আনা হয়েছে যারা নিজেই অনলাইনের কেনাকাটা করা বা আবাসন খাতার সরাসরি খোঁজখবর রাখার মতো কাজগুলো করবে। গুগলের মূল আয় আসে তাদের সার্চ ইঞ্জিন থেকে, তাই কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় 1 নম্বরে থাকার জন্য গুগল চলতি বছর এআই প্রযুক্তির পেছনে $180 থেকে $190 বিলিয়ন খরচ করার পরিকল্পনা করেছে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছি আরেকবার। তেল গ্যাসের পর দাম বাড়ছে বিদ্যুতের, পাইকারিতে 21% বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু। গ্রাহক পর্যায়ে মূল্য বৃদ্ধির প্রক্রিয়া কাল। দুর্যোগে আরও কোণঠাসা প্রান্তিক মানুষ, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে 14,000 কোটি টাকা। দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমাতে মৌসুম ভিত্তিক সহায়তা দেওয়ার পরামর্শ। এবং মোরগজাত আইন অমান্য করে ফেসওয়াশ বিক্রি, প্রতারণা আখ্যা দিয়ে শাস্তি দাবি ক্যাবের, ব্যবস্থার আশ্বাস ভোক্তা অধিকারের, সংশোধনের বার্তা বিএসটিআই। এ ছিল এ সময়ের বাণিজ্যে। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে যুক্ত হবেন তাজমিলা। ধন্যবাদ অর্জিতা। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।